দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী প্রায় ৬০ লাখ ইহুদি জনগোষ্ঠীর মানুষকে হত্যা করে। এরপর পৃথিবীর আরও অনেক দেশ অসংখ্যবার যুদ্ধে জড়িয়েছে, কিন্তু এমন ভয়ঙ্কর জাতিগত নিধনের নজির কোথাও পাওয়া যায় না। তবে ১৯৯০-এর দশকে এসে যেন হলোকাস্টেরই পুনরাবৃত্তি হয়েছিল আরও একবার। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া হার্জেগোভিনার সাথে যুগোস্লাভিয়ার যুদ্ধে প্রাণ হারায় প্রায় ১ লাখেরও বেশি অসহায় মানুষ, যাদের অধিকাংশই ছিল বসনিয়ান মুসলিম। বসনিয়ার মুসলিম জনগোষ্ঠীকে বসনিয়াকো বলা হয়। এই যুদ্ধে যুগোস্লাভিয়ার সার্ব বাহিনী বসনিয়া হার্জেগোভিনাতে গণহারে হত্যাযজ্ঞ চালায়। তবে এটি কিন্তু গণহত্যা ছিল না, ছিল জাতিগত নিধন অভিযান। কারণ গণহত্যায় জাতি বর্ণ নির্বিশেষে ঢালাওভাবে হত্যা করা হয়, আর জাতিগত নিধনে বেছে বেছে কোনো নির্দিষ্ট একটি জাতি, নৃগোষ্ঠী বা ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের অপসারণ ও হত্যার মাধ্যমে নির্মূল করে দেওয়ার চেষ্টা হয়। আর বসনিয়া হার্জেগোভিনাতে সার্ব বাহিনীর মূল লক্ষ্যই ছিল বসনিয়াক অর্থাৎ বসনিয়ার মুসলিম সম্প্রদায়। হলোকাস্টের মতো এত মানুষের প্রাণ যায়নি বসনিয়ান যুদ্ধে, তবে নির্মমতার বিচারে এই যুদ্ধের ভয়াবহতা হলোকাস্টের চেয়ে কোনো অংশে কম ছিল না। লুণ্ঠন, হত্যা, ধর্ষণ, এমনকি নাৎসিদের মতোই কনসেন্ট্রেশন ক্যাম্পে একই উপায়ে নির্যাতন করা হতো বসনিয়াকদেরও। এমন কোনো জঘন্য কাজ ছিল না যা সার্ব আর্মি বসনিয়াকদের সাথে করেনি। আদ্যপান্তর আজকের পর্বে জানব কেন, কিভাবে শুরু হয়েছিল বসনিয়া হার্জেগোভিনার সাথে যুগোস্লাভিয়ার যুদ্ধ। ১৯১৮ সালে সার্বিয়ান সাম্রাজ্য মন্টেনিগ্রো ও স্লোভানিয়া দখল করে নিয়ে গঠন করে যুগোস্লাভিয়া। এরপর ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানরা যুগোস্লাভিয়াকে পরাজিত করে। তখন হাঙ্গেরি, ইতালি, বুলগেরিয়া মিলে যুগোস্লাভিয়ার এক একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। এরপর মার্শাল ব্রজ টিটো সোভিয়েত ইউনিয়নের সহায়তায় যুগোস্লাভিয়াকে শত্রুমুক্ত করেন এবং দেশটিতে নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করেন। সেই সাথে বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, মন্টেনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া সহ মেসিডোনিয়াকে নিয়ে গঠন করেন নতুন যুগোস্লাভিয়া। মার্শাল টিটো ১৯৪৫ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তাও আবার রাজতন্ত্র বা প্রজাতন্ত্রের কোনো সংবিধান প্রণয়ন ছাড়াই। এরপর তিনি আবার বসেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতির আসনে। টিটো মূলত ছিলেন এক নায়কতান্ত্রিক শাসক। প্রথম দিকে তিনি সোভিয়েত ইউনিয়নের প্রতি অনুগত থাকলেও পরবর্তী জোট নিরপেক্ষ আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেন। তার শাসনামলে যুগোস্লাভিয়ার সাধারণ মানুষজন মোটামুটি শান্তিতেই ছিল। তবে যেহেতু ৬টি ভিন্ন ভিন্ন জাতির সমন্বয়ে গঠিত হয়েছিল দেশটি, তাই জাতীয়তাবাদী আন্দোলনকে ঘিরে ছোটখাটো সমস্যা ছিল বৈকি। কিন্তু মার্শাল টিটোর মতো একজন জনপ্রিয় এক নায়কের শাসনের সামনে সেগুলো মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ১৯৮০ সাল অবধি টিটোর জীবদ্দশায় যুগোস্লাভিয়াতে ভাঙনের কোনো সম্ভাবনাই দেখা দেয়নি। টিটোর মৃত্যুর পর ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। বিশেষ করে সার্ব নেতা স্লোবোদান মিলোসেভিচের উস্কানিতে তখন ক্রোয়েশিয়া, বসনিয়াতে থাকা সার্বদের সাথে বসনিয়াক, আলবেনীয় এবং ক্রোয়েটদের সংঘাত বেঁধে যায়, যার ফলশ্রুতিতে ১৯৯১ সালে ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও মেসিডোনিয়া নিজেদের স্বাধীনতা ঘোষণা করার মাধ্যমে যুগোস্লাভিয়া থেকে আলাদা হয়ে যায়। পরের বছর বসনিয়া হার্জেগোভিনাও স্বাধীনতার ঘোষণা দেয়, আর এর মাধ্যমে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। ১৯৭১ সাল পর্যন্ত বসনিয়ায় সংখ্যাগরিষ্ঠ ছিল বসনিয়াক অর্থাৎ মুসলিমরা, কিন্তু পরবর্তী ২ দশকে প্রচুর পরিমাণে ক্রোয়াট ও সার্বরা বসনিয়া হার্জেগোভিনায় এসে স্থায়ী আবাস গড়ে তোলে। ফলে ১৯৯১ সালের এক আদমশুমারিতে দেখা যায় বসনিয়ার মোট ৪০ লাখ জনসংখ্যার মাঝে শতকরা ৪৪% বসনিয়াক, ৩১% সার্ব ও ১৭% ক্রোয়াট। ১৯৯০ সালে বসনিয়া হার্জেগোভিনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক দল নিয়ে গঠিত হয় কোয়ালিশন সরকার, যার প্রধান হন বসনিয়াক নেতা আলিয়া ইজেতবেগোভিচ। কিন্তু সার্বরা সংখ্যায় কম হলেও বসনিয়াকদের আধিপত্য মানতে ছিল নারাজ। ফলে অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে সর্বত্রই। এবং কিছুদিন পর সার্ব নেতা রাদোভান কারাজিচ ও তার সার্বীয় গণতন্ত্রী দল কোয়ালিশন সরকার থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। এরই মাঝে জোরালো হয় বসনিয়া হার্জেগোভিনার স্বাধীনতা আন্দোলন। ১৯৯২ সালে বসনিয়াকরা শান্তিপূর্ণভাবে এক গণভোটের আয়োজন করে, যেখানে মোট জনসংখ্যার প্রায় ৯৯.৭% ভোটার অংশ নেয় এবং ৬৩.৬% ভোটার এই বিষয়ে একমত হয় যে তারা বসনিয়া হার্জেগোভিনার স্বাধীনতা চায়। ভোটের ফলাফল বর্জন করে সার্ব নেতারা, যদিও গণভোটে অংশ নিয়েছিল সার্ব জনসাধারণও। ১৯৯২ সালে বসনিয়া হার্জেগোভিনার স্বাধীনতা ঘোষণা করেন রাষ্ট্রপতি আলিয়া ইজেতবেগোভিচ।
যেহেতু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তাই জাতিসংঘ সহ তৎকালীন ইউরোপীয় কমিটি বসনিয়া হার্জেগোভিনার স্বাধীনতার স্বীকৃতি দেয়। তবে যুগোস্লাভিয়ার সার্ব আধিপত্যশীল সেনাবাহিনী ও স্থানীয় সার্ব উগ্রবাদীরা তা মেনে নেয়নি, উল্টো আক্রমণ করে সারায়েভো শহরে। এর মাধ্যমে শুরু হয় বসনিয়ার যুদ্ধ। দ্রুতই সার্ব সেনাবাহিনী বসনিয়ার অন্যান্য শহরগুলোতেও অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের জমি সম্পদ কেড়ে নেওয়া হতে থাকে, হত্যা করা হয় অসংখ্য বেসামরিক বসনিয়াকদের। যুগোস্লাভিয়ার সার্ব আধিপত্যশীল বাহিনী পূর্বের নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল এমন সব লোকদের নিয়ে গঠন করে আলাদা একটি বাহিনী, যারা সংকোচহীনভাবে অমানবিক তাণ্ডব চালানো শুরু করে। এমনকি তারা নৃশংসভাবে হত্যা করে শিশুদেরও। এছাড়া এই যুদ্ধে ধর্ষণের মতো একটি অমানবিক অপরাধ যুদ্ধ কৌশল হিসেবে ব্যবহার করতে শুরু করে সার্ব দখলদাররা, কারণ তাদের প্রধান উদ্দেশ্য ছিল বসনিয়াক সম্প্রদায়কে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া। আর যারা বেঁচে যাবে তারাও যেন অন্তত পরিবারের নারী শিশুদের কথা ভেবে হলেও বসনিয়া হার্জেগোভিনা ছেড়ে চলে যায়। যুদ্ধ শুরু হলে বসনিয়া সরকারি বাহিনী নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তবে এতে আসলে তেমন কোনো লাভ হয়নি। প্রথম দিকে ক্রোয়েশিয়া সাহায্যের আশ্বাস দিলেও মাঝপথে এসে বসনিয়াকদের একা ছেড়ে দেয় তারা। আর এদিকে পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে অধিকাংশ ক্রোয়েটরা দেশ ছেড়ে পালিয়ে যায়। 1993 সালের দিকে এসে বসনিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নেয় যুগোস্লাভিয়ার সার্ব আধিপত্যশীল বাহিনী। তাই সর্বশেষ আশা হিসেবে একটি বসনীয় ক্রোয়েশীয় ফেডারেশন সার্বদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করে। তবে সার্বরা তাদের দখলকৃত 1 ইঞ্চি ভূমি ছাড়তেও অস্বীকৃতি জানায়। গোটা বিশ্বে যখন এ নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছিল, তখনও জাতিসংঘ সরাসরি বসনিয়া যুদ্ধে হস্তক্ষেপ করেনি। তবে বসনিয়া হার্জেগোভিনায় নামকা ওয়াস্তে মানবিক সহায়তা পাঠায় জাতিসংঘ। সেই সাথে বসনিয়ার কিছু অঞ্চলকে সেফ জোন ঘোষণা করা হয়। বসনিয়াকদের অভয় দিয়ে বলা হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীরা এসব অঞ্চলে নিরস্ত্র মানুষের নিরাপত্তা দেবে। 1995 সালে বসনীয় সরকারি বাহিনী বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পায়। মূলত আগে থেকে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী যে অঞ্চলগুলোকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল, সেব্রেনিচা এরকমই একটি অঞ্চল, যেখানে জাতিসংঘের পক্ষ থেকে ডাচ বাহিনী শান্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল। তাই বসনিয়াকরা নিরাপদ আশ্রয়ের আশায় সেখানে আসে। তাদের পিছু নেয় সার্বরা এবং ডাচদের চোখের সামনে নিরস্ত্র 7 থেকে 8 হাজার অসহায় মানুষকে হত্যা করে, যার মাঝে অনেকেই ছিল নিষ্পাপ শিশু। এর কদিন পরে আবার বসনিয়া হার্জেগোভিনার স্থানীয় সার্বরা সারায়েভো শহরের একটি বাজারে বোমা বিস্ফোরণ ঘটায়। সেখানেও মারা যায় অনেক বেসামরিক বসনিয়াক। দিনকে দিন সার্বদের নিপীড়ন বেড়েই চলছিল। অবশেষে জাতিসংঘ নড়ে চড়ে বসে, হুঁশিয়ারি দেয় সার্বদের। সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও অনেকদিন চুপ থাকার পর বসনিয়ার পক্ষে আওয়াজ তোলে। কিন্তু সার্বরা এতে কর্ণপাত না করে তাদের ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখে। তাই জাতিসংঘের পক্ষ থেকে সার্বিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন নেতৃত্বাধীন নেটো সরাসরি যোগ দেয় বসনিয়ার সরকারি বাহিনীর সাথে। এগিয়ে আসে ক্রোয়েশিয়াও। একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে নেটোর গ্রাউন্ড অপারেশনের ফলে কোণঠাসা হয়ে পড়ে যুগোস্লাভিয়ার সার্ব আধিপত্যবাদীরা। কাজেই সার্ব উগ্রবাদী নেতা স্লোবোদান মিলোসেভিচ আলোচনার টেবিলে বসতে বাধ্য হন। এরপর বেশ কয়েকদিন ধরে দফায় দফায় চলে আলোচনা। অবশেষে 1995 সালের 4 ডিসেম্বর ডেইটন চুক্তির মাধ্যমে অবসান হয় নৃশংস এই যুদ্ধের। যুদ্ধের অবসান হলেও পরবর্তীতে বসনিয়ার যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হত্যা, ধর্ষণ ও যুদ্ধাপরাধের দায়ে মোট 161 জনের তালিকা করা হয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে শুরু হয় তাদের বিচার প্রক্রিয়া। 2002 সালে স্লোবোদান মিলোসেভিচকে আদালতে হাজির করা হয়। এরপর আটক থাকা অবস্থায় 2006 সালে আকস্মিক মৃত্যু হয় তার। তৎকালীন যুগোস্লাভিয়ার অধীনস্থ সার্বিয়া চাইলে যুদ্ধের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধ বন্ধে উদ্যোগ নিতে পারত, অথবা যুদ্ধের পর অপরাধীদের বিচারের মুখোমুখি করতে পারত। তবে তারা এসবের কিছুই করেনি। অথচ আন্তর্জাতিক আদালত সার্বিয়ার উপর জাতিগত নিধন বা গণহত্যার কোনো দায় চাপায়নি। এরপরেও স্বস্তির ব্যাপার হলো অন্তত সরাসরি জড়িত অপরাধীদের অনেকেই বিচারের মুখোমুখি হয়েছে। আর শেষ পর্যন্ত বসনিয়া হার্জেগোভিনা ফিরে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।